সে কখন থেকে দেখছি বুড়িতে হাত বোলাচ্ছ। ওই রাজসভায় যেতে হবে তো নাকি? জানো তো গিন্নি, আজ না সকালে প্রাতঃক্রিয়াটা ঠিক জুৎসই হয়নি বুঝলে। তা হবে না। কাল রাতের খাবারের কথা মনে নেই? যেভাবে তুমি গন্ডে পিন্ডে গিললে, যেন মনে হয় এই প্রথমবার ভাতে থালা চোখে দেখলে। হ্যাঁ, কি যে বলো গিন্নি, ওই সামান্য খাবারকে কিনা তুমি বলছো এত। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি। আরে পুটি, তোদের দাদুর যেমন রাজসভায় যাওয়া ডকে উঠেছে, তোদের পড়াশোনাও তেমনি শিখে উঠলো নাকি? কেন দিদা? না মানে পড়াশোনা ছেড়ে সকাল সকাল যে দাদুর কাছে গন্নে দিয়ে পড়লি, এই তাই বলছিলাম আর কি। না না দিদা, আমরা তো রোজই নিয়ম করে পাঠশালায় যাই। জানো তো, এখন আমাদের পাঠশালায় ইংরাজি শেখাচ্ছে। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। আচ্ছা দাদু, তুমি হ্যাপি নিউ ইয়ার এই কথাটার মানে জানো? আরে কেন জানবো না, নিশ্চয় জানি। কই তাহলে বলো তো দেখি। শোন, আমরা যেমন নতুন বছরকে নববর্ষ বলি, ঠিক তেমনি ইংরেজরা তাদের নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার বলে। বাহ দাদু, তুমি তো দেখছি অনেক কিছু জানো। জানার জন্য জীবন। যাই হোক, কদিন পরেই তো নিউ ইয়ার মানে ইংরেজি নববর্ষ। আমরা সবাই মজা করবো বুঝলি, হই হুল্লোড় করবো। কি মজা, দারুণ মজা। তাহলে আমরাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো। আরে বলবি বই কি, আর শুধু তোরাই নয়, তার সাথে আমিও সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। বেশ মজা হবে। দারুণ মজা হবে। এ কি মহারাজ, আজ যে আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই ধরেছো। আমি খুবই চিন্তিত এই চিঠিটা নিয়ে। কেন মহারাজ, কি লেখা আছে এই চিঠিতে, আর কেই বা পাঠিয়েছে এই চিঠি? এই চিঠি পাঠিয়েছেন স্বয়ং ইংরেজ বড়লাট। তিনি এই চিঠিতে লিখে পাঠিয়েছেন যে তাদের এই নতুন বছরে তার একমাত্র কন্যা নাকি এই রাজ্যে ঘুরতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। এ তো খুব ভালো কথা মহারাজ। তা কবে আসছেন এই মেম? আগামীকাল। কিন্তু কিন্তু কি মহারাজ? রাজকোষের অবস্থা তো খুব ভালো নয় মন্ত্রী। তার উপর নবাব যে এই বছরে দ্বিগুণ খাজনা চেয়ে বসে আছেন। এখন তুমিই বলো, যদি এই ইংরেজ মেম সাহেবের তদবির ঠিকঠাক করতে না পারি, তাহলে তো ইংরেজ বড়লাট আমার গর্দান নেবেন। মহারাজ, যদি কিছু মনে না করেন, তাহলে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তা এতক্ষণ বলনি কেন মন্ত্রী? তাড়াতাড়ি বলো। হ্যাঁ মহারাজ, আপনার যে বিষ পুকুরটা আছে না, সেটা আপনি রাজা কৃষ্ণচন্দ্রকে বেচে দিন। তুমি কি বলছো মন্ত্রী? তুমি তো খুব ভালো করেই জানো যে ওই বিষ পুকুর এক অভিশপ্ত পুকুর। যেখানে একবার কেউ পা দেয়, সে তো আর ফিরে আসে না। সেই জন্যই তো বলছি মহারাজ, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ওই পুকুর তো আপনার এমনিতেই অব্যবহারযোগ্য। যদি ওই পুকুরটা আপনি একেবারে বেচে দিতে পারেন, তাহলে একদিকে যেমন আপনার অর্থ সংকট কমবে, ঠিক তেমন অন্যদিকে এই ইংরেজ মেমের অতিথি আপ্যায়নের খরচও খুব সহজেই আপনি জোগাড় করে উঠতে পারবেন। এটা কিন্তু মন্দ বলনি। কিন্তু মন্ত্রী, যদি কৃষ্ণচন্দ্র কোনোভাবে বিষ পুকুরের আসল রহস্যের কথা জেনে যায়? আমরা জানালে তবে তো জানবে মহারাজ। হ্যাঁ, তাহলে আজই আমি আমার প্রস্তাবটা চিঠিতে কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিই। প্রণাম মহারাজ। খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাই বুঝি? কই কই দাও দেখি। তাহলে মহারাজ, এবার আমাকে আজ্ঞা দিন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। মন্ত্রী, আম্বাজরাজ লিখেছেন যে তার একটা পুকুর তিনি আমায় নাকি 117টি মোহরের বিনিময়ে বিক্রি করতে চান। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। এত কম মোহরের বিনিময়ে আপনি এত বড় একটা পুকুর পাচ্ছেন। নিয়ে নিন মহারাজ, আজই নিয়ে নিন। কিন্তু মহারাজ, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে খাম্বাজরাজ কেন আপনাকে এত কম মোহরের বিনিময়ে এই পুকুরটি বিক্রি করছেন? ঠিক বলেছ গোপাল, এটা তো ভেবে দেখিনি। এই যে গোপাল, তুমি কি একটু চুপ করবে? মহারাজ, ছাড়ুন তো গোপালের কথা। আপনি এটা কেন ভাবছেন না যে জলের দরে একটা আস্ত পুকুর পেতে চলেছেন? আর মহারাজ, আর এটাই হবে ইংরাজি নববর্ষের আপনার তরফ থেকে রানীমাকে একটা ছোট্ট উপহার। কি কেমন হবে বলুন তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, কথাটা তো তুমিও খুব একটা খারাপ বলছো না। না না গোপাল, আমি ঠিক করেছি যে আমি পুকুরটা কিনবো। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় গোপাল। এই নাও মন্ত্রী, 117টা মোহর। এটা নিয়ে তুমি সোজা যাও খাম্বাজরাজের কাছে, আর বলবি যে আগামীকালই আমি আর গোপাল যাচ্ছি ওই পুকুর পরিদর্শনে। যথাজ্ঞা মহারাজ, এই আমি এক্ষুনি বেরোলাম।
ভালোই হলো, এই সুযোগে আমিও এখান থেকে 5টা মোহর গেরিয়ে নেব, আর মহারাজ একটিও পাবেন না। না, আমার মন বলছে যে মহারাজ নিশ্চয়ই কোনো একটা জালে জড়াতে চলেছেন। ঠিক আছে, আগে তো যাই, তারপর না হয় দেখবো যে কত জালে কত মাছ। প্রণাম নেবেন খাম্বাজ রাজ। আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার কথায় রাজি হয়ে এই 117টি মোহর পাঠিয়েছেন। এই নিন, ধরুন। বাহ বাহ, আরে এই যে মন্ত্রী ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আরে ওর হাত থেকে ওই মোহরের থলিটা নাও। এই নিন মহারাজ। তাহলে মহারাজ, থলির মোহরগুলো একবার গুনে নি। না না মন্ত্রী, তার কোনো দরকার নেই, আমার কৃষ্ণচন্দ্রের ওপর পুরো বিশ্বাস আছে। আচ্ছা কৃষ্ণনগর মন্ত্রী, তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র এইখানে আসছেন কবে? আগে আগামীকাল। আগামীকাল গোপালকে সঙ্গে নিয়ে আসছেন আপনার ওই পুকুর পরিদর্শনে। তাহলে মহারাজ, এবার কি আমি পুকুরের দলিলটা সঙ্গে নিয়ে যেতে পারি? অবশ্যই, এই নাও ধরো। তাহলে মহারাজ, এবার আমায় আজ্ঞা দিন। আমি না হয় আগামীকাল আবার মহারাজের সঙ্গেই এইখানে আসব। ঠিক আছে মন্ত্রী, এবার তুমি এসো। তাহলে আর কি মহারাজ, এবার নিশ্চয়ই আপনার আর ইংরেজ অতিথি আপ্যায়নের জন্য কোনো অর্থের অসুবিধা হবে না, হ্যাঁ কি বলেন? সাবধানে যাবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী, ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না। আমার সঙ্গে মন্ত্রী আর গোপাল তো আছেই। মহারাজ এবার চলুন, অনেক দেরি হলো যে। হ্যাঁ হ্যাঁ, গোপাল চলো চলো চলো। আরে আসুন 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 মেম সাহেব আসুন। আমার কি সৌভাগ্য, স্বয়ং বড়লাট সাহেবের মেয়ে আমার রাজ্যে ঘুরতে এসেছেন। ইয়েস খাম্বাজ রাজা, আসলে আমার ফাদার আমার বাবা ঠিক করেছিলেন যে তিনি আমাদের নিয়ে এই নিউ ইয়ারে আপনার এই রাজ্যে সেলিব্রেট করতে আসবেন, বাট তিনি একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে যাওয়ার জন্য এখানে আসিতে পারিলেন না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাই আমি একাই আসিয়াছি। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। মহারাজ, শুধু কথাই বলবেন? মানে এবার অতিথিদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ 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 মন্ত্রী, আহা আমি তো ভুলেই গিয়েছিলাম। আসুন 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 আসুন, সবাই ভেতরে আসুন। মহারাজ, কৃষ্ণনগর থেকে স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী এবং গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন। তাই নাকি? তা দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, ওনাদেরকেও ভেতরে নিয়ে এসো। আহামক কোথাকার। আরে কৃষ্ণচন্দ্র যে, এসো এসো এসো। না আসলে হয়েছে কি, আপনার কাছ থেকে যে পুকুরটা আমি কিনেছিলাম সেটা দেখার জন্য এই গোপাল যা বায়না জুড়েছিল না, যে কি বলবো। তা বেশ তো, এর তো খুব ভালো কথা। কিন্তু কৃষ্ণচন্দ্র, ওই পুকুরটা যে এই মুহূর্তে আমি তোমায় দেখাতে পারবো না। কেন দেখানো যাবে না কেন? না 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 না, তেমন কিছু না, তেমন কিছু না। আসলে ওই পুকুরের জলটা তো এখন তেমন ঠিক পরিষ্কার নয়। তার উপর মহারাজ, ওই দিকটা বেশ জঙ্গল, তেমন একটা কেউ যায় না। তাই বলছিলাম কি যে না 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 না, আমরা যখন ঠিক করেই এসেছি দেখবো, তখন একবার অন্তত দেখেই যাব। কি হলো, খাম্বাজরাজ ওই পুকুরটা দেখাতে চাইছেন না কেন? না, কিছু তো নিশ্চয়ই একটা গন্ডগোল আছে। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না। এনারা যখন দেখবেন ঠিক করেই এসেছেন, তখন না হয় আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে খুব সাবধানের সঙ্গে ওই পুকুরটি একবার দেখিয়ে আনি। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো তখন যাও, তুমি না হয় ওদেরকে ওই পুকুরটি দেখিয়ে নিয়ে এসো। মন্ত্রী শোনো, সাবধানে যেও কিন্তু। তা আপনি সঙ্গে যাবেন না খাম্বাজ রাজ? না না কৃষ্ণচন্দ্র, তোমরাই না হয় গিয়ে দেখে এসো, আমি না হয় পরে যাবো খোঁজ। আর তাছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে ইংরেজ মেম সাহেব এসেছেন, তার খাতির যত্নের ব্যাপার আছে কিনা। আচ্ছা খাম্বাজ রাজ, আচ্ছা তাহলে এবার আমরা আসি। দেখেছো মন্ত্রী, দেখো দেখো,
এই যে সত্যি খুব বিশাল পুকুর। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কি ঝকঝকে আর তকতকে জল। উফ, দেখেই যেন জল পিপাসা পেয়ে গেল। কি দেখছি পাশের ছোট পুকুরের জলটা কেমন হাওয়ায় ঢেউ খেলছে, অথচ এটা এত বড় পুকুর হয়েও এই পুকুরের জলটা কেমন স্থির। না, ব্যাপারটা তো কিরকম সন্দেহজনক মনে হচ্ছে। এ কি গোপাল, তুমি আবার চুপ কেন? তুমি কি এই পুকুর দেখে খুশি হওনি? না না মহারাজ, এমন কেন বলছেন? আপনার খুশিতেই তো আমার খুশি। তাহলে কি বলো গোপাল, আমি না হয় একবার ওই পুকুরে নেমে ওর একটু জল খেয়ে আসি। সাবধান সাবধান, যদি বেঁচে থাকতে চান তাহলে ভুলে ভুলে ওই পুকুরের জলে পা দেবেন না। ওই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। পালান পালান, নইলে মরণ নিশ্চিত। পালান পালান। এই ধরো 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 মন্ত্রী, ধরো। বাহ, আর একটু হলেই আমি যে জলে পা দিয়ে দিচ্ছিলাম, বাবা খুব জোর বেঁচে গেছি। এ কি খাম্বাজ মন্ত্রী, ওই লোকটি কি বলে গেল? না মানে মানে ওই এই সত্যি করে বলো তো মন্ত্রী, এই পুকুরের কি রহস্য? নইলে কিন্তু আমি তোমাকে এই পুকুরের জলে নামতে বাধ্য করব। না মহারাজ, এমনটি করবেন না। আসলে এই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। এই পুকুরে আজ পর্যন্ত যেই নেমেছে সে আর ফেরত আসেনি। তাই আমাদের রাজা মিথ্যে কথা বলে শুধুমাত্র অর্থের লোভে এই পুকুরটি আপনাকে ওই গচিয়েছে আর কি। এত বড় প্রতারণা! আমি খাম্বাজরাজকে ছাড়বো না। চুপ করো মহারাজ কৃষ্ণচন্দ্র, প্রতারণা তো তুমি আমাদের সঙ্গে করেছো। মানে কি বলতে চাইছেন আপনি? তুমি আমাকে ওই পুকুরের মূল্য হিসেবে 117টি মোহরের জায়গায় 112টি মোহর পাঠিয়েছো। এটা বুঝি প্রতারণা নয়? আমি একটু আগে গুনে দেখলাম 5টা মোহর কম আছে। কি? এটা কি করে হয়? আমি তো মন্ত্রীকে দিয়ে। ওরে বাবা, এবার আমি কি করি? হে ভগবান, এবার যে আমার কি হবে? মহারাজ, এটাও বুঝলেন না যে আপনার সাথের মন্ত্রী মশাই ওই মোহরগুলো গেরিয়েছেন? মন্ত্রী, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আর কখনো এইরকম হবে না। ক্ষমা করবেন খাম্বাজরাজ, আমি এর জন্য খুবই দুঃখিত। আমি যে এই মন্ত্রীকে যে কি করবো না। মহারাজ, এখন মন্ত্রী মশাইকে ছেড়ে আগে চিন্তা করুন যে এই পুকুরটি নিয়ে এখন আপনি কি করবেন। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছো। আরে আমার সাধের এতগুলো মোহর। আর হ্যাঁ মন্ত্রী, তুমি কিন্তু এটা ভুলেও ভাববে না যে আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার এই শাস্তি আপাতত আমি তুলে রাখলাম, পরে সুদে আসলে সব মেটাবো। আমায় ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণচন্দ্র। আমি মানছি যে আমিও তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো, আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না গো। না না না, এতে ক্ষমার আবার কি আছে? মহারাজ, ও যে দেখুন দেখুন দেখুন, ওই যে দূরে দূরে এক বটবৃক্ষের তলায় এক গুরুদেবকে ধ্যান করতে দেখা যাচ্ছে না? তুমি ঠিকই দেখেছো গোপাল, এই গুরুদেবকে আমি আমার জন্ম হওয়ার পর থেকেই ওই একই জায়গায় দেখে আসছি। উনি না কখনো চোখ খোলেন, না কারুর সাথে কথা বলেন। তাই নাকি? তাহলে তো অবশ্যই একবার এই গুরুদেবের দর্শন করা উচিত। কি বলেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ গোপাল, নিশ্চয়, চলো চলো তো যাই। প্রণাম গুরুদেব। কি আশ্চর্য! এসো গোপাল, আমি জানতাম যে একদিন তুমি ঠিকই আসবে আমার কাছে। এ কি গুরুদেব, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি সব জানি গোপাল, কিন্তু এও জানি যে তুমি এখানে কেন এসেছো। আমি তোমারই মতো একজন পুণ্যাত্মার সন্ধানে ছিলাম, আর তুমি হলে সেই পুণ্যাত্মা, আর তাই তুমি আমার ধ্যান ভেঙেছো। তাহলে গুরুদেব, আপনি যখন সবই জানেন, তখন না হয় আপনি এই বিষ পুকুরের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তার একটা উপায় বলে দিন। শোনো গোপাল, সেই উপায়ই তো তোমাকে খুঁজে বার করতে হবে। এই নাও, এটা ধরো। এটা নিয়ে কি করব গুরুদেব? একমাত্র এই তীর দিয়েই তুমি ওই জল রাক্ষসকে মারতে পারবে। আর একটা কথা সব সময় মনে রেখো, জলে থাকা অবস্থায় জল রাক্ষসকে কিন্তু তুমি বধ করতে পারবে না। ধন্যবাদ গুরুদেব। এবার আমি চলি গোপাল, আমার কাজ শেষ। আশীর্বাদ করি তুমি যেন জয়ী হও। What happened? আমি রাজে ঘুরিতে এসে এইসব কি দেখে দিচ্ছি? কোথায় প্রোগ্রাম হবে, সেলিব্রেট হবে? কিছু মনে করবেন না মেম সাহেব, আমি আপনাকে সব কথা খুলে বলছি। আসলে হয়েছে কি,
এই পুকুরে এক বিশাল মৎস্যরূপী জল রাক্ষস আছে। যদিও তাকে এখনো কেউ তেমন ভাবে দেখেনি, তবে লোকে নাকি বলে যে এই পুকুরের জলে যদি কেউ নামে তাহলে সে আর ফেরত আসে না। ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? কি বলিতেছেন আপনি? ঠিকই বলছি মেম সাহেব, আর এই কথাটাই আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে লুকিয়েছিলাম, আর তাকে ঠকিয়ে এই পুকুরটা আমিই বিক্রি করেছিলাম। আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র, আসলে আমার না কোনো উপায় ছিল না। কাঁদবেন না খাম্বাজাজ, কাঁদবেন না। আমি সব বুঝেছি। আমিও আপনার জায়গায় থাকলে হয়তো ঠিক এটাই করতাম। যাক বাবা, এই জল রাক্ষসের জন্য আমি এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু মহারাজ, এখন চিন্তার বিষয় হলো যে এই জল রাক্ষসকে কিভাবে ধরা যায়। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তাই নাকি গোপাল? তো বলো বলো, কি সেই বুদ্ধি? তবে শুনুন মহারাজ, আর আপনিও শুনুন খাম্বাজরাজ, আপনাকে ছিপ দিয়ে মাছ ধরতে পারে এমন বেশ কিছু দক্ষ লোক জোগাড় করতে হবে। তাদের দিয়ে কি হবে গোপাল? দেখুন মহারাজ, আমরা সেই মৎস্য শিকারীদের ছিপ দিয়ে এই পুকুরের ধারে বসিয়ে দেব সেই মৎস্যরূপী জল রাক্ষসকে ধরার জন্য। দেখেছেন মহারাজ, গোপালের কত বুদ্ধি! উনি নাকি ছিপ দিয়ে মৎস্যরূপী জল রাক্ষসকে ধরবেন। তাহলেই হয়েছে। দেখো মন্ত্রী, তুমি কি এইবার মানে মানে চুপ করবে? বলে কিন্তু আমি এখনই তোমাকে এই ছিপের বড়শিতে গেঁথে ওই পুকুরের জলে ফেলে দেবো। না না, ঠিক আছে ঠিক আছে, এই আমি চুপ করলাম। ঠিক আছে গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। কি গো গোপাল, কোথায় কোথায় সেই জলরাক্ষস? পড়বে মহারাজ, পড়বে, ধরা ঠিকই পড়বে। হোয়াট হ্যাপেন্ড রাজা? এইসব কি হইতেছে? আমার তো কিছুই মাথায় আসিতেছে না। কিছু না মেম সাহেব, আসলে না এইখানে রাজায় রাজায় মাছ ধরার প্রতিযোগিতা চলছে, যে কে আগে মাছ ধরতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, যদি তোমার অনুমতি থাকে তাহলে তোমার ওই মন্ত্রীকে এই পুকুরের জলে আমি কি ফেলে দিতে পারি? না না, এরকম এরকম একদম করবেন না মহারাজ, একদম করবে না। তাহলে এবার একটা কথাও না বলে চুপটি করে দাঁড়াও। পালাও পালাও, ওরে বাবা রে, পালাও! গোপাল, এবার কি হবে? ভয় পাবেন না খাম্বাজরাজ, আমার মাথায় আরেকটা নতুন বুদ্ধি এসেছে। সেটা কি গোপাল? কি আবার? ওই মানে মানে কৃষ্ণনগরে ফিরে যাওয়া আবার কি? মন্ত্রী, চুপ করবে তুমি, নইলে কিন্তু এবার আমি সত্যি সত্যি এই পুকুরের জলে তোমায় চোবাবো। না না মহারাজ, ঠিক আছে ঠিক আছে। আমার মনে হয় গোপাল, এত সহজে আমরা এই জল রাক্ষসকে ধরতে পারবো না। আমি এখনো বলছি মহারাজ, এই কাজ না এইসব গোপাল নেপালের কর্ম নয়। এই কাজ যদি আমি পেতাম না, তাহলে দেখতেন যে এতক্ষণে এই জল রাক্ষস আপনার পায়ের কাছে পড়ে মাছের মতো খাবি খাচ্ছে। এবার দেখছি এই জলরাক্ষসের আগে এই মন্ত্রীকেই একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, নইলে এর পটর পটর আর বন্ধ হবে না। পেয়েছি মহারাজ, পেয়েছি, উপায় পেয়েছি। পেয়েছো? তা কি পেয়েছো গোপাল? মন্ত্রীর মুখ বন্ধ করার উপায়? হ্যাঁ মহারাজ, এমন উপায় পেয়েছি যে মন্ত্রীর মুখও বন্ধ হবে আর এই জল রাক্ষসও মরবে। তাই নাকি? তা কি সেই বুদ্ধি? তবে দেখো গোপাল, তোমার বুদ্ধি কিন্তু আগের বারই খাটেনি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, শুধু দেখে যান এবার এই গোপাল কি করে। ও মা গো, এবার আমার কি হবে গো? আমি আর কখনো এইরকম করব না গো। ও মা কেন? গো। চুরি করার সময় মনে ছিল না? ঠিকই করেছে গোপাল, এর মতন বদমাইশকে ওই জলরাক্ষসকেই খাইয়ে দেওয়া উচিত। এটা কি গোপাল? এই কপিকল হলো একটা বড় মাপের বড়শি, আর মন্ত্রীমশাই হলেন তার টোপ। অর্থাৎ ওই মৎস্যমুখী জলরাক্ষস যখনই মন্ত্রীমশাইকে খেতে লাফাবে, তখনই ওই চারজন প্রহরী দড়ি ধরে টানবে, আর অমনি মন্ত্রীমশাই উপরের দিকে উঠে যাবে, আর আমিও তখনই ওই গুরুদেবের দেওয়া তীর দিয়ে ওই জল রাক্ষসকে মারব। কি তাহলে তোমাদের কি করতে হবে সব বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা। তাহলে তোমরা শুধু আমার দিকে লক্ষ্য রেখো, যেই আমি চোখ মারবো আর অমনি তোমরা দড়ি ধরে টান মেরো, ঠিক আছে? ঠিক আছে।
রেখো গোপাল, যেন ফসকে না যায়, কারণ যদি তুমি একবার ফসকাও তাহলে কিন্তু মন্ত্রীও চিরকালের জন্য ফসকে যাবে। হে ভগবান, এবার এবার আমার প্রাণটা যে গোপালের হাতে। দেখো ভগবান, দেখো, একটু দেখো। না না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, এই শিকার আর আমার হাত থেকে ফসকাবে না। মহারাজ, এইভাবে আমার মাছের খাবার বানাবেন না, বানাবেন না। ও মা গো, কেউ তো আমায় বাঁচাও। পেরেছে, পেরেছে, গোপাল পেরেছে, পেরেছে। সাব্বাস গোপাল, তোমার জবাব নেই। এই নাও, এই নাও গোপাল, এটা তোমার পুরস্কার। ধন্যবাদ খাম্বাজ রাজ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি কিন্তু খুব খুশি গোপাল। সাবাস গোপাল, সাবাস, সত্যি তুমি আমার মুখ রেখেছো। আই এম শকড যে তুমি ইম্পসিবল কাজটা কি করে করলে গোপাল। আই এম রিয়েলি ইমপ্রেসড। এই নাও, টেক ইট। ধরো, এটা আমার তরফ থেকে এই নিউ ইয়ারে তোমার জন্য উপহার। আর ইউ হ্যাপি? ধন্যবাদ মেম সাহেব। এ তো দেখছি মেম সাহেবকে তদবির করলো খাম্বাজ রাজ্য, আর পুরস্কার পেল কৃষ্ণনগর। মহারাজ, বলছিলাম কি, আপনাদের ওই পুরস্কার বিতরণী সভা শেষ হলে এবার দয়া করে আমায় নিচে নামাবেন কি? না, তোমার মিথ্যে কথা বলার জন্য এটাই তোমার শাস্তি। তাই আজ থেকে তুমি ওখানেই বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থাকবে। মহারাজ কি কিছু ভাবছেন? না মানে আপনাকে দেখে খুব স্বস্তি পাচ্ছি না মহারাজ, মনে হচ্ছে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি কি ঠিক অনুমান করেছি মহারাজ? এটা খুব সাধারণ অনুমান গোপাল, এই অনুমান আমরা সবাই করছি। হ্যাঁ মহারাজ, আপনার দুশ্চিন্তার কারণ বলুন, যদি আমরা কিছু করতে পারি। মহারাজের কি তবে মনে নেই হর্ষ? তাই কি মহারাজ আপনি এতই বিমর্ষ? তোমরা সবাই জানো যে বছর একেবারেই ভালো ফসল ফলেনি, প্রজাদের এবারে যথেষ্ট দুর্দশা চলছে। এই অবস্থায় খাজনা আদায় তো একেবারেই অসম্ভব। ঠিক বলেছেন মহারাজ, খাজনা আদায় এখনো অবধি কিছুই হয়নি। ওদিকে নবাব ক্রমাগত খাজনার জন্য তাগাদা করেই যাচ্ছে, আর তাতেই আমার মনটা কেমন অস্থির অস্থির করছে। মহারাজ, আমার মনে হয় সবার প্রথমে আপনি দুশ্চিন্তা করা ছেড়ে দিন, তাতে মন ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় অনেক কিছু বুদ্ধি খেলে। আর ততক্ষণে নবাব ডান্ডা হাতে দুধ পাঠাবে নাকি? মহারাজ, গোপালের বুদ্ধি শুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে বলেই আমার বিশ্বাস। ব্যাস, এই শুরু হলো মন্ত্রীর চতুর কথা। মন্ত্রীমশাই নিশ্চয়ই মহারাজের দুশ্চিন্তা দূর করবার জন্য ইতিমধ্যেই অনেক উপায় ভেবে ফেলেছে। সে উপায়ের কথা আমি পরে শুনবো, আগে আমি রাজজ্যোতিষীর কথা শুনতে চাই। তুমি তুমি আমার হাত দেখে কিছু বলতে পারবে রাজজ্যোতিষী? মহারাজ, আপনার হাত দেখে যা বুঝলাম তা হলো একটা অশুভ প্রভাব ছিল বটে। অশুভ? আচ্ছা, বেশ বেশ, তা এখন কি অবস্থা? সেই অশুভ প্রভাব কেটে গেছে, তাই আর আপনার বিশেষ কোনো চিন্তার কারণ নেই। চিন্তার কারণ নেই বলছো? তবে কি? মহারাজ, আমার মনে হয় এই সমস্ত গেঁয়ো যোগী দিয়ে আর কিছু হবে না। আমি কতদিন ধরে এখানে রাজজ্যোতিষী আছি সেটা কি ভুলে গেছেন মন্ত্রীমশাই? সেই জন্যই তো বলছি, আপনার সময় পেরিয়ে গেছে। মন্ত্রী, থামো দেখি। মহারাজ, আমি এমন একজন জ্যোতিষীকে চিনি যিনি হলেন ত্রিকালদর্শী। সব কিছু দোষগুণ উনি বলে দিতে পারেন, আর কোনো রকম সমস্যা থাকলে উনি তার বিধান দিতে পারেন। তাই বুঝি? ব্যাটার মতলব ঠিক ভালো ঠেকছে না। আপনি যদি তার সাথে দেখা করতে চান তাহলে তাকে রাজসভায় একবার আনা যেতে পারে। বেশ মন্ত্রী, তবে তাই হোক। আমি তার সাথে দেখা করতে চাই। তুমি তাকে এই রাজসভায় আনবার ব্যবস্থা কর। বিলক্ষণ মহারাজ।
মহারাজের জয়। হ্যাঁ, নবাবের দূত। দেখেছেন মহারাজ, জ্যোতিষী বলল যে আপনার অশুভ প্রভাব কেটে গেছে, অথচ দেখুন নবাবের দূত এসেছে। কি সংবাদ এনেছ দূত? আমার হাত দিয়ে নবাব একটি পত্র পাঠিয়েছেন। কই দেখি পত্র। তুমি এখন যেতে পারো দূত। নবাবকে আমার কুশল জানিও। মন্ত্রী, এই পত্রে যা লেখা সেটা তুমি সবাইকে পড়ে শোনাও। পত্রে লেখা আছে, নবাব আগামী সপ্তাহ শেষে এবছরের সেরা আবিষ্কারের জন্য উদ্ভাবনীশ্রী পুরস্কার স্বর্ণ স্মারক দেবেন। সাধু সাধু সাধু। যে রাজ্য সেরা হবে পুরস্কারের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত খাজনাও মুকুব করা হবে। বাকি রাজ্যগুলির খাজনা দ্বিগুণ করা হবে। আবিষ্কারের বিষয়বস্তু এই সপ্তাহের মধ্যে নবাবকে জানাতে হবে। শুনলে তো সবাই, আমি না বড়ই অসহায় বোধ করছি। সবাইকেই ভাবতে হবে আবিষ্কার বলে সবকিছুর দায় বিজ্ঞানীর, আর বাকিরা নাকে তেল দিয়ে ঘুমোবে। এমনটা কিন্তু চলবে না। বুড়ো রাজা এবার সত্যি সত্যি বিপদে পড়েছে। দেখি এই সুযোগে কিছু কামিয়ে নেওয়া যায় নাকি। তুমি এত দেরি করলে কেন গো? সে আমি জরুরি কাজে ব্যস্ত ছিলাম। কেন? দুজন অতিথি বসে আছে সেই কখন থেকে, তাই বললাম। দুজন অতিথি কোথায়? ওই ভেতরের ঘরে। আরে আগে বলবে তো, চোর ডাকাতও তো হতে পারে। আপনারা কারা ঠিক চিনতে পারলাম না তো। আমি খাম্বাজ রাজ্য থেকে আর ইনি বর্ধমান রাজ্য থেকে এসেছি। আমরা খুব বিপদে পড়েই এসেছি। একমাত্র আপনি পারেন আমাদের বিপদ থেকে উদ্ধার করতে। সেটা কি রকম? আগে ওই আমাদের দেশে ওই আপনার কৃষ্ণনগরের মতো বিজ্ঞানী নেই, তাই নবাবের শর্ত রাখবার জন্য আমাদের কিছু আবিষ্কার করে দিতেই হবে। আমরা নিশ্চিত সেই আবিষ্কার পুরস্কার পাবেই। এতে আমার লাভ? এতে আমরা আপনাকে 5,000 মোহর দেব। এ তো দারুণ দাম। শুধু 5,000 মোহর? আপনি বলুন না আর কি চান। বিজয়ী হলে আমাকে মোহরের সাথে 50 একর জমি দিতে হবে। বলুন রাজি? আমরা রাজি। আপনি মোহরের সাথে জমিও পাবেন। ঠিক আছে, এখন আপনারা চলে যান। কেউ যেন আমাদের সাক্ষাতের কথা জানতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। কাল আমি তোমাদের সবাইকে বলেছিলাম নবাবের পত্রের বিষয়টি চিন্তা করতে। তা আমি জানতে চাই তোমরা নতুন আবিষ্কার নিয়ে কেউ কিছু ভেবেছো কিনা। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আরে চিন্তা করি কি আর সাথে, বিজ্ঞানীকেও তো রাজসভাতে দেখছি না। বিজ্ঞানী এখন ভীষণ উদ্যমে নতুন জিনিস আবিষ্কার করছেন, তাই সকাল থেকে উনি আদার জল ছাড়া আর কিচ্ছু খাননি। চত্ব সব। বিজ্ঞানী একটা নয়, একসাথে দুটো আবিষ্কার করে নবাবকে মুগ্ধ করবেন। বলো কি? নিশ্চিন্ত থাকুন মহারাজ, পুরস্কার কৃষ্ণনগরী ছিনিয়ে নেবে, কারণ এরকম আবিষ্কার আগে হয়নি। একটাতে 10 বছর বয়স কমবে আর একটাতে 10 বছর বয়স বাড়বে। এ তো দারুণ ব্যাপার মহারাজ। আমাকে আজকাল অনেকেই বুড়ো বলছে। যদি 10 বছর বয়স কমে যায় তাহলে খুব ভালো হবে। আগে কৃষ্ণনগর বাঁচুক, তারপর দেখা যাবে। তা বেশ গোপাল, বেশ, তোমার কথায় আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। বেশ বেশ, এটাই আমার সুযোগ। ছিনিয়ে নেব আমি বয়স বাড়া কমার আবিষ্কার, আর তারপর কয়েক হাজার মোহর। শোন, তোদের দুজনকেই বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। আজ রাতে বিজ্ঞানীর ঘর থেকে আবিষ্কার চুরি করতে হবে।
আর কাল জ্যোতিষী সেজে মহারাজের সামনে যেতে হবে। কিন্তু আমরা কি বলবো মহারাজের কাছে? শোন, মহারাজের সামনে শুধু অঙ্গভঙ্গি করবি, কোনো কথা বলা যাবে না, তাহলে ধরা পড়ে যেতে পারিস। যা, আজ রাতের কাজ কর, ওই চুরিটা তোরা বেশ ভালোই পারিস। কে কি সর্বনাশ মহারাজ, এখন কি হবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমি দেখেছি স্পষ্ট, একজনের হাতে লণ্ঠন ছিল। হায় হায়, কি হলো? আবিষ্কার যে চুরি হয়ে গেল। আমার মনে হয় না এতে বিশেষ কিছু চিন্তার আছে। মহারাজ, আপনি তো দূত পাঠিয়ে নবাবকে বলেই দিয়েছেন যে আমরা কি আবিষ্কার করেছি। হ্যাঁ, দূত আমি পাঠিয়েছি। আবিষ্কার চুরি হয়েছে, কিন্তু আবিষ্কারক আমাদের সাথেই রয়েছেন। আমার মনে হয় বিজ্ঞানী আবার বানিয়ে ফেলতে পারবে। আগে মহারাজ, আমি আবার বানাতে পারবো। যাক বাবা, তাই যেন হয়। মহারাজের জয় হোক, নবাবের দূত এসেছেন। দূত? আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। বুঝতে পারছি না আবার কি হবে। মহারাজ, নবাব বলে পাঠিয়েছেন যে কৃষ্ণনগর যে আবিষ্কারের কথা বলে পাঠিয়েছে সেটা ইতিমধ্যেই খাম্বাজ আর বর্ধমান রাজ জানিয়েছে। তাই কৃষ্ণনগরকে নতুন কিছু আবিষ্কার করে আনতে হবে। সে কি? বেশ বেশ, তাই হবে তাই হবে। তুমি এখন যেতে পারো। কি সর্বনাশ, এখন কি হবে? আরে, হাতে তো মাত্র 5 দিন। উফ, নবাবের যে কি খেয়াল হয়। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তুমি বলো না, এই 5 দিনে নতুন কোনো আবিষ্কার করতে পারবে? মহারাজ, আপনি তো সব জানেন। আপনি তো জানেন যে একটি আবিষ্কার করতে কত পক্ষ লেগে যায়, সেখানে মাত্র 5 দিন। আমি পারবো না মহারাজ, আমাকে ক্ষমা করবেন। ও গোপাল, তুমি আমার একমাত্র ভরসা। কিছু কি উপায় আছে? আমাকে একটু ভাবার সময় দিন মহারাজ। আরে আরে, ভাবতে গেলে সময় তো লাগবে। কি ব্যাপার প্রহরী? মহারাজ, দুজন সাধু বাবা এসেছেন। সাধুরা বাইরে কেন মহারাজ? এ হলো আমার সেই ত্রিকালদর্শী জ্যোতিষী। সে কি? নিয়ে এসো মন্ত্রী। মহারাজ, এনারা দুজনেই হলেন সেই ত্রিকালদর্শী জ্যোতিষী মৌনব্রতী বাবা। মুখে কিছু বলেন না, সবই ইঙ্গিতে বোঝান, তবে গণনা নির্ভুল। কিরকম যেন গন্ডগোল লাগছে, এদের দেখে চেনা চেনাও লাগছে। যাই হোক, দেখি। হে ত্রিকালদর্শী জ্যোতিষীগণ, আমাদের রাজ্য আর মহারাজ এখন ঘোর সংকটে। আপনারা গণনা শুরু করুন। আপনারা আকার ইঙ্গিতে যা বলবেন আমি সব বুঝিয়ে দেব। রাজ্যের ওপর ঘোর অমঙ্গল নেমে আসছে মহারাজ, ঘোর অমঙ্গল। নবাবের রোষানলে সব শেষ হয়ে যাবে। কি তাই তো? কি সর্বনাশ! রাজাকেও বার্ধক্য গ্রাস করেছে, তার পক্ষে রাজ্য রক্ষা করা সম্ভব নয়। সে কি হে জ্যোতিষীগণ, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে বা একটু বলুন। উপায় একটা আছে মহারাজ। এই অমঙ্গল কাটাতে এই রাজ্যের থেকে কিছু যাগযজ্ঞ করতে হবে।
আর তার জন্য কিছু মোহর লাগবে। এখন মহারাজ আপনি যদি সম্মতি দেন তবে। বেশ বেশ, আমি সম্মতি দিলাম। আমি খাজাঞ্চিকে এক্ষুনি বলছি যজ্ঞের জন্য প্রয়োজনীয় মোহর এই জ্যোতিষীদের দিতে। তার আগে আমি বলতে চাই, এরা কিন্তু আমার অতিথি, তাই আজ সবার জন্য ভোজনের আয়োজন করা হয়েছে। বাহ বাহ বাহ, ত্রিকালদর্শী সাধু বাবারা দেখছি মাছের মুড়ো খাওয়া বেশ ভালোই রপ্ত করেছে। কি ত্রিকালদর্শী সাধু বাবার দেখি নকল গোঁপ খুলে গেছে। বুঝেছি, রাজাকে বলে এক্ষুনি মন্ত্রীর কারসাজি ফাঁস করে দেওয়াটাকে ঠিক হবে? না, বলাটা ঠিক হবে না। রাজা নিজেই এখন নবাবের দুশ্চিন্তায় ডুবে আছে। মন্ত্রীমশাই, তোমার ত্রিকালদর্শী সাধু বাবার কিন্তু নকল গোঁপ খুলে গেছে। চুপি চুপি তোমাকে বললাম, আর কাউকে বলিনি। কি ব্যাপার বলো তো তোমার? হ্যাঁ, সেই কোন সকালে বেরিয়েছো, কোনো খবর নেই। বলি চিন্তা হয় তো নাকি? সে রাজসভায় অনেক কাজ ছিল। বলি রাজসভাতে কি এত তোমার রাজকার্য শুনি? দুপুরে নাওয়া খাওয়া বন্ধ দেখছি। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নিয়েছো তো? তা তোমার জন্য কি হাপিত টেস্ট করে বসে থাকবো নাকি? আমার বুঝি খিদে পায় না? তা তো ঠিকই। সে দিনকাল আর নেই বুঝলে। বাবুর জন্য বসে থাকবো আর তিনি কখন এসে খাবেন। তা তো ঠিকই। ঘরের খাবার তোমার পছন্দ নয় সে তো জানি। আনু কি ছাই বাজার থেকে? 4টে মূল্য, 2টো পটল, একটু আলু, ছি। আর নিজে রাজবাড়িতে ভালো মন্দ খাবে। এই রাজা একটু খাতির করে খাওয়ালো আর কি। তোমার জন্যে আমার সারা দুপুর আজ অশান্তিতে কেটেছে। হ্যাঁ, আমিও কি চাই খুব শান্তিতে আছি? আমারও অনেক চিন্তা, অনেক কাজ, বুঝলে? তোমার কাজ কি আমি জানি, বেশ জানি। আমাকে বেশি বোঝাতে এসো না। করো তো রঙ্গরসিকতা, বলে কি না অনেক কাজ। গিন্নি, এখন আমার মাথা খেও না তো, বলছি তো অনেক কাজ। তা তো ঠিকই, আমার কথা এখন তোমার মাথা খাচ্ছে। পরিষ্কার বলে দিচ্ছি, আমিও একজন মানুষ। হ্যাঁ, তুমি যে একজন মানুষ সেটা আমি জানি। এখন চুপ করো দেখি। কেন চুপ করব? কেন চুপ করব? আমারও বয়স হচ্ছে। আমি কি কাঠ পাথরের পুতুল যে সব দিন একই থাকবো? আমি তোমায় বলে দিচ্ছি, এ সংসারে আমি থাকবো না। থাকো তুমি তোমার মতো করে। হ্যাঁ, কি বললে তুমি গিন্নি? কাঠ পাথরের পুতুল? আরে গিন্নি, তুমি কি বললে তুমি নিজেই জানো না। মলজা, এর হলো কি? পাগল হয়ে গেল নাকি? আমি এক্ষুনি আসছি গিন্নি, এক্ষুনি আসছি। উমা গো, হলো কি? এই কোথায় যাচ্ছ? কাজটা ভালোই ভালোই হলো বটে, তবে মজুরিটা একটু বেশিই পড়লো। কিছু তো করারও নেই, হাতে যে সময় বড় কম। এখন তাহলে মজুরি আনতে মহারাজের কাছেই যেতে হবে। কি তুমি কিছু জানো না কিন্তু গোপাল, যা দেখেছো ভুলে যাও। মন্ত্রীমশাই, আপনি ভালো করেই জানেন যে ভুলতে গেলে মোহর লাগে। আমি সেটা বুঝেছিলাম। এই নাও তোমার ভাগের মোহর। ব্যাস, আমি সব ভুলে গেলাম মন্ত্রীমশাই। মহারাজ, ওই সাধুদের আনতে কি আপনি বলেছিলেন? হ্যাঁ গোপাল, ওরা ত্রিকালদর্শী যে। আজকে আমাদের প্রথম পরীক্ষা খাম্বাজ রাজ্যের জন্য। সেটা হলো বয়স বাড়ার ওষুধ। বেশ, শুরু হোক। এই সেই ওষুধ যা খেলে বয়স 10 বছর বেড়ে যাবে। উজির, তুমি ওই ওষুধ খেয়ে নাও। নবাবের যা হুকুম। ও যে বাবা, আমি এত বুড়ো হয়ে গেলাম। 10 বছরে আমি যে ভীষণ বুড়ো হয়ে গেলাম নবাব বাহাদুর। বাহ, চমৎকার আবিষ্কার, চমৎকার আবিষ্কার। নবাব বাহাদুর হুকুম করুন,
পরের আবিষ্কারের জন্য। এই সেই ওষুধ যা খেলে বয়স ওই 10 বছর কমে যাবে। বেশ উজির, ওষুধ খাও। চমৎকার চমৎকার। এবার এসেছে কৃষ্ণনগরের পালা। বলো তোমরা কি আবিষ্কার করেছো? গোপাল, তোমার মুখ থেকেই শুনি। আপনার দেওয়া শর্ত অনুযায়ী আমরা এমন জিনিস আবিষ্কার করেছি যা আপনার বয়স বাড়াবেও না কমাবেও না। আপনি যেমন আছেন সারা জীবন নিজেকে ঠিক এইভাবেই দেখতে পাবেন। কই কই দেখাও সেই আবিষ্কার। কি এ তো আমার মূর্তি। ঠিকই নবাব বাহাদুর, এই মূর্তিতে আজ যেমন দেখছেন নিজেকে 5 বছর পর, এমনকি 50 বছর পরও নিজেকে ঠিক একইভাবে দেখবেন। দারুণ দারুণ, সত্যি সেরা আবিষ্কার গোপাল। পুরস্কার তুমিই পাবে, সেই সঙ্গে কৃষ্ণনগরের খাজনাও মুকুব। নবাব বাহাদুর, এ কেমন বিচার? আমরা এত দারুণ সব জিনিস দেখালাম আর গোপাল ওই মূর্তি বানিয়ে প্রথম পুরস্কার জিতে নিল। তোমাদের যে আবিষ্কার, সেই আবিষ্কার কৃষ্ণনগরও করেছিল, কিন্তু আগে না জানানোর জন্য আমি সেটা বাতিল করি। তবে গোপালের আবিষ্কার সত্যি অভিনব। কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের 5000 মোহরের বিনিময়ে এই আবিষ্কার দিয়েছেন, এখন সেও গেল, সঙ্গে দ্বিগুণ খাজনাও দিতে হবে। এরপরে মন্ত্রী আমাদের থেকে জমিও চেয়েছেন। এ কি কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী তো দেখছি জোচ্চোর। মন্ত্রী? তবে এই ছিল তোমার মনে? দাঁড়ান মহারাজ, এখনো তো দেখার বাকি। এ কি ত্রিকালদর্শী জ্যোতিষী আসলে বটা ঘটা? আমার রাজত্বের রাজ্যে এমন ধান্দাবাজ মন্ত্রী আছে, আমি একে শাস্তি দেবো। হ্যাঁ তাই দিন নবাব, সঙ্গেই বটা ঘটাকেও। আমি নির্দেশ দিচ্ছি 1 মাসের জন্য মন্ত্রী সহ বটা ঘটাকে বন্দি করতে। আমাকে বাঁচান মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে, আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান মহারাজ। না না, কোনো মুক্তি নেই। 1 মাস ধরে পচে মরো গারদে, আর এটাই তোমার শাস্তি। মরে যাব মহারাজ, একেবারে মরে যাব, মরে যাব মহারাজ, একেবারে মরে যাব। মহারাজ, এই নিন মোহর। আপনার মন্ত্রী আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে উপঢৌকন দিয়েছিল। মূর্তি বানাতে একটু শুধু খরচা হয়েছে মহারাজ। ওটা আমি আবার তোমাকে দিচ্ছি গোপাল, পুরস্কার হিসেবে।